প্রথমেই জানিয়ে দিব, শেষ রক্ষা হল না ড ইউনূসের। অবশেষে ধরা খেল ড ইউনূস। পর্দার আড়ালে বাংলাদেশ ধ্বংসের গোপন তথ্য ফাঁস। জানিয়ে দেব কার ইশারায় ভোটের ফলাফলে কারচুপি করেছে প্রশাসন। বের হয়ে আসলো চাঞ্চল্যকর সব তথ্য। জানিয়ে দেব গণভোট ও সংবিধান সংস্কার শপথ নিয়ে বিএনপিকে যে কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতা কি মানুষকে বদলে দেয়, নাকি মানুষের ভেতরে লুকিয়ে থাকা আসল চেহারাটাকে শুধু সামনে এনে দেয়? দর্শক, ইতিহাসের প্রতিটি বাঁকে এই প্রশ্নটা নতুন করে ফিরে আসে। আজ আমরা দাঁড়িয়ে আছি এক দীর্ঘ প্রতারণার মুখোশের সামনে, যে মুখোশ বহু দশক ধরে গোটা পৃথিবীকে শুনিয়েছে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর রূপকথা। কিন্তু ২০২৬ সালের এই সন্ধিক্ষণে এসে আমাদের চোখের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে, তা কি রূপকথা, নাকি এক নির্মম উপহাস? দারিদ্র্য কি সত্যিই জাদুঘরে বন্দী হয়েছে, নাকি ১৮ মাসের শাসনকালে বাংলাদেশকেই এক অন্ধকার জাদুঘরে পরিণত করা হয়েছে, যেখানে সাজিয়ে রাখা আছে ক্ষুধা, বেকারত্ব, হতাশা আর ঋণের বোঝা? ২০২৪ সালের ৮ অগস্ট ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ড মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসনে বসেছিলেন, তখন দেশের বহু মানুষ ভেবেছিল এবার বুঝি ভাগ্যের চাকা ঘুরবে। ভাবা হয়েছিল একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ রাষ্ট্রের হাল ধরলে দুর্নীতি কমবে, লুটপাট থামবে, মানুষের ঘরে ঘরে স্বস্তির আলো জ্বলবে। আন্তর্জাতিক সম্মান আর নোবেল পুরস্কারের গৌরব যিনি বহন করেন, তার হাতে দেশ গেলে অন্তত ন্যায্যতার মানদণ্ড উঁচু হবে, এই আশাই ছিল মানুষের। কিন্তু ১৮ মাস পর যখন বিদায়ের ঘণ্টা বাজছে, তখন সেই স্বপ্নের জায়গায় আমরা কি দেখছি? আমরা দেখছি দীর্ঘশ্বাসের সারি, কর্মহীন মানুষের মিছিল, ঋণের পাহাড়ে চাপা পড়ে যাওয়া ভবিষ্যৎ। নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের নিচে নেমে গেছে। খেলাপি ঋণ ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতায়, আর ২৩ লাখ কোটি টাকার ঋণ দেশের প্রতিটি নাগরিকের কাঁধে অদৃশ্য বোঝা হয়ে বসেছে। যে মানুষটি ৩-০, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন এই স্বপ্ন দেখিয়েছিলেন, তার শাসনামলেই কেন বাস্তবতা হল শূন্য কাজ, শূন্য বিনিয়োগ আর শূন্য আস্থা? দর্শক, আমরা আজ মুখোশের আড়ালের সেই অন্ধকার কক্ষগুলোতে আলো ফেলব। বিশ্বমঞ্চে দারিদ্র্য বিমোচনের প্রতীক হয়ে ওঠা মানুষটি দেশের ভেতরে ক্ষমতার আসনে বসে কি করলেন? এই প্রশ্নটা এখন আর কেবল রাজনৈতিক বিতর্ক নয়, এটা লাখো মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব হিসাব। আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণে উঠে এসেছে, এই স্বল্প সময়ে নতুন করে লাখো পরিবার দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। যে মানুষটি ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের ভাগ্য বদলের গল্প শুনিয়ে নোবেল জিতেছিলেন, তার প্রশাসনিক অধ্যায়ে এসে ক্ষুদ্র মানুষের ভাগ্য আরও সংকুচিত হল কেন? এ কি নিছক বৈশ্বিক মন্দার প্রভাব, নাকি ভেতরের নীতিগত অদক্ষতা আর সিদ্ধান্তহীনতার ফল? অর্থনীতির গতি থেমে গেলে প্রথমে ধাক্কা খায় বিনিয়োগ। বিনিয়োগ থেমে গেলে থামে কর্মসংস্থান। কর্মসংস্থান থেমে গেলে মানুষের ঘরে ঢুকে পড়ে অভাব। ১৮ মাসের বাস্তবতায় আমরা দেখেছি নতুন শিল্প উদ্যোগ নেই বললেই চলে। বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চায়নি। উদ্যোক্তারা অপেক্ষার ঘরে বসে থেকেছে। দেশের ভেতরে কর্মসংস্থানের বাজার সংকুচিত হয়েছে। যুব সমাজের সামনে ভবিষ্যৎ হয়ে উঠেছে আরও অনিশ্চিত। অথচ বিদেশের মঞ্চে ইমেজ রক্ষার ব্যস্ততা ছিল অবিরাম। দেশের মানুষের পকেটের খবর কি তখন ক্ষমতার কক্ষগুলোতে পৌঁছেছিল? এখন আসি সেই জায়গায় যেটা ছাড়া কোনো অর্থনীতি দাঁড়াতে পারে না, ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং খাত যখন অসুস্থ হয়, তখন গোটা অর্থনীতির শরীরে বিষ ছড়িয়ে পড়ে। ১৮ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে এমন জায়গায় পৌঁছেছে যা আগে কল্পনাও করা যেত না। একসময় যেখানে অনাদায়ী ঋণের হার তুলনামূলক কম ছিল, সেখানে হঠাৎ এমন লাভ কেন? ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বদলে কি নীরব সহনশীলতা দেখানো হয়েছে? সাধারণ মানুষের আমানত যখন ঝুঁকির মুখে, তখন সংস্কারের বুলি কি কেবল কাগজে লেখা কিছু শব্দ হয়ে থাকে না? এরপর আসে সেই অধ্যায় যাকে নির্বাচন বলা হলেও অনেকের চোখে ছিল এক নিরাপদ প্রস্থানের নিখুঁত চিত্রানট। মুখে গণতন্ত্রের কথা, ভেতরে ভেতরে প্রশাসনিক সুবিধার বণ্টন। এই দ্বিচারিতা কি নতুন নয়? একটি পক্ষকে রাষ্ট্রযন্ত্রের সুবিধা দিয়ে মাঠ অসম করা হলে সেটাকে কি সুষ্ঠু প্রতিযোগিতা বলা যায়? প্রশাসনিক নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনার কাঠামো সব মিলিয়ে জনমতের প্রকৃত প্রতিফলন কি বাধাগ্রস্ত হয়নি? যখন ভিন্ন মতকে মানসিকভাবে কোণঠাসা করা হয়, তখন গণতন্ত্রের কফিনে আরেকটি পেরেক ঠুকে দেওয়া হয়, এই সত্য কি অস্বীকার করা যায়?
রিজার্ভের গল্পে এসে বাস্তবতার নির্মমতা আরও স্পষ্ট হয়। বিদায়ের আগে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বেড়েছে বলে গর্বের সুর শোনা গেল, কিন্তু এই সঞ্চয়ের পেছনে কোন মূল্য দিতে হয়েছে দেশের মানুষকে? বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং বাড়ানো, শিল্প কারখানার কাঁচামাল আমদানিতে কড়াকড়ি, ওষুধের উপকরণ আনতে ব্যবসায়ীদের হাহাকার, সব মিলিয়ে উৎপাদন ব্যাহত হয়েছে, শ্রমিক বেকার হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়েছে। রিজার্ভ কি রাষ্ট্রের একমাত্র সাফল্যের মাপকাঠি, নাকি কর্মসংস্থান, উৎপাদন আর খাদ্য নিরাপত্তাই আসল অর্জন? সবচেয়ে সংবেদনশীল জায়গাটি হল স্বার্থের সংঘাত। ক্ষমতার আসনে বসে নিজের প্রতিষ্ঠানের স্বার্থে নীতিগত সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। শ্রম আইন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, কর ছাড়ের সুবিধা, মালিকানা কাঠামোয় পরিবর্তন, নতুন অনুমোদন আর ডিজিটাল সেবার লাইসেন্স, সবকিছু কি ক্ষমতার ছায়ায় দ্রুতগতিতে এগিয়েছে? সাধারণ মানুষের মামলা যেখানে বছরের পর বছর ঝুলে থাকে, সেখানে ক্ষমতাধরদের ফাইল কয়েকদিনে মিটে গেলে আইনের শাসনের ধারণা কি প্রশ্নের মুখে পড়ে না? আইন শৃঙ্খলা আর মানবাধিকারের ক্ষেত্রেও ছবিটা স্বস্তিদায়ক নয়। মব জাস্টিসের নামে সহিংসতা, সংবাদ মাধ্যমে হামলা, সাংবাদিকদের হেনস্থা, ভিন্ন মতের কারণে গ্রেপ্তার, ধর্মীয় স্থাপনা ভাঙচুর, এইসব ঘটনার সময় নীরবতা কি এক ধরনের নীরব সম্মতি হয়ে দাঁড়ায় না? বিদেশের মঞ্চে মানবাধিকার আর পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলা হলেও দেশের ভেতরে অরাজকতার আগুন জ্বলতে থাকলে সেই বক্তব্য কি ফাঁপা শোনায় না? সবশেষে থাকে ঋণের বোঝা। ২৩ লাখ কোটি টাকার পাহাড় মানে প্রতিটি বাংলাদেশি শিশুর ভবিষ্যতের ঘাড়ে অদৃশ্য এক দেনা চাপিয়ে দেওয়া। ব্যক্তিগত বিনিয়োগ ৪ দশকের মধ্যে সর্বনিম্নে নামা, উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কমে যাওয়া, সংস্কারের নামে মোটা মোটা বই প্রকাশ, এসব কি ক্ষুধার্ত মানুষের পেট ভরাবে? বেকার যুবকের হাতে কি কাজ তুলে দেবে? বিদায়ের সময় স্বস্তির কথা শোনা গেলেও প্রশ্ন রয়ে যায়, এই স্বস্তি কার জন্য? দেশের জন্য, নাকি নিজের অসমাপ্ত হিসাব মেটানোর জন্য? বিদায়ী স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এবার সভাপতিত্বে করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচন করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। তবে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড আব্দুল মঈন খান এখনও কোনো দায়িত্ব পাননি। এ কারণে স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ড আব্দুল মঈন খান এখনও সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। প্রবীণের নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে ড মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে। এ নেতার ঘনিষ্ঠজনরা যুগান্তরকে জানান, মন্ত্রিসভা গঠনের পর সৃষ্ট পরিস্থিতিতে তারা ধারণা করছেন প্রবীণ এ নেতাকে সংসদের সম্মানজনক জায়গায় রাখা হবে। অবশ্য এই নেতার শুভাকাঙ্ক্ষীরা জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তারা কিছুই জানেন না বলেও উল্লেখ করেন কর্মী সমর্থকদের কাছে। স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান নরসিংদী ২ আসন থেকে মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবার সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। অনেকের মতে প্রবীণ নেতা ড মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসাবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। শপথ গ্রহণের ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সাংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না।